ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি 11-এর আজকে 11 দাগ থেকে 15 দাগ পর্যন্ত এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। এগারো দেখেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এরপরে কি বলা আছে, এখানে বলা আছে দেখো যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। যদি 100 টাকা বিল হয় তাতে ছাড় পাওয়া যায় কত, 15 টাকা। এবার আমার কাকিমা ছাড় পেয়েছে কত, 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে বিদ্যুতের পরিমাণটা মানে বিদ্যুৎ বিলের পরিমাণটা কত ছিল এটা আমাকে বার করতে হবে। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, তাহলে বিদ্যুতের বিলটাকে আমি ডান দিকে রাখবো আর ছাড়টাকে আমি বাম দিকে রাখবো। তাহলে এখানে কি লিখব, ছাড়, এখানে লিখব মোট বিদ্যুৎ বিল, মোট বিদ্যুৎ বিল, পাশে এখানে টাকা লিখে নেব আর এখানেও টাকা লিখে নেব। এবার এখানে কত টাকা ছাড় পাওয়া যায়, প্রথমে বলা আছে 15% ছাড় পাওয়া যায়। তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকায়, 15% যেহেতু বলা আছে। এবার কাকিমা কত টাকা ছাড় পেয়েছে, 54 টাকা ছাড় পেয়েছে। বিদ্যুতের বিলের পরিমাণটা কত ছিল, তাহলে দেখো 15 টাকা ছাড় পাই 100 টাকায়, 54 টাকা ছাড় পাই কত টাকায়। এখানে ছাড়ের পরিমাণ বেড়েছে মানে এখানে বিদ্যুতের বিলের পরিমাণও বাড়বে। এখানে ছাড়ের পরিমাণ বাড়ছে আর এখানে দেখো মোট বিদ্যুৎ বিলের পরিমাণটাও বাড়বে। তাহলে এটা কী সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক। তাহলে কী লিখবো, যে এখানে ছাড়ের সঙ্গে মোট বিদ্যুৎ বিলের সরল সম্পর্ক। এবার দেখো আমাকে বার করতে হবে মোট বিদ্যুৎ বিলটা কত বার করতে হবে। তাহলে কী লিখবো, যে অতএব মোট বিদ্যুৎ বিল। তাহলে আমি বলেছি সরল সম্পর্ক, সরল সম্পর্ক মানে কী হবে, নিচেরটা উপরে চলে যাবে। তাহলে কী হবে, 54/15 গুণিতক এই 100 গুণ করে দেবো, 100 গুণ করে দিলাম, এখানে টাকা লিখে নিলাম। এবার আমি কাটারি করে দিচ্ছি, দেখো 5-এ কেটে দাও, 5×3 = 15, এখানে 5 10 0 হয়ে গেল। আবার 3-এ কেটে দাও, তাহলে কত হচ্ছে, 3 × 3 4 5 2 চললো, 3 8 24, তাহলে কত হচ্ছে 18 × 2 = 36, তাহলে কত হচ্ছে 18 × 2 = 36 হয়ে যাচ্ছে, মানে 360 টাকা। তাহলে আমার কাকিমার মোট বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, 360 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 12 দেখিয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। ধরো আগে চিনির দাম ছিল 100 টাকা, তাহলে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তাহলে এখন কি হয়েছে, এখন চিনির মূল্য 20% বেড়ে গেছে। 20% বেড়ে গেছে মানে কি, 100 টাকায় 20 টাকা বেড়ে গেছে। মানে আগে 100 একক চিনি 100 টাকায় পাওয়া যেত, এখন চিনির দাম 20% বেড়ে গেছে, 120 টাকা হয়ে গেছে। তাহলে 100 মানে 100 যুক্ত 20 টাকা, 100 যুক্ত 20 টাকা মানে কি 120 টাকা। তাহলে আগে ছিল 100 টাকা, এখন 20 টাকা বেড়েছে, তাহলে 120 টাকা হয়েছে। তাহলে এই 120 টাকায় এখন ওই 100 একক চিনি পাওয়া যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দামটা কিন্তু একই রাখতে হবে, মানে কি সে একই খরচ করতে, মানে পয়সাটা খরচ করতে হবে একই, কিন্তু এখন চিনির পরিমাণটা কতটা কমাতে হবে সেটা বার করতে হবে। তাহলে এখন 100 টাকায় কতটা পরিমাণ চিনি আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা আমাদের বার করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, নিচে দাগ দিয়ে দেবে।
এবার এখানে তোমরা লিখবে যে চিনির দাম, এই দামটা এখানে লিখলাম, এখানে টাকা লিখে নেবে, আর এখানে লিখবে চিনির পরিমাণ, চিনির পরিমাণ, এখানে পাশে তোমরা একক লিখে নেবে। বুঝতে পারলে? তাহলে চিনির দাম তাহলে কত বলেছিলাম, যে আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন হয়েছে কত, এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে 120 টাকায় কত চিনি পাওয়া যায়, 100 একক চিনি পাওয়া যায়। এবার কি বলা আছে, যে একই পরিমাণ টাকা খরচ হবে, কিন্তু কত পরিমাণ চিনির খরচ কমাতে হবে সেটা বার করতে হবে। তাহলে 100 টাকায় কতটা পরিমাণ চিনি আমরা ব্যবহার করি সেটা বার করব। তাহলে এখন 100 টাকায় কত পরিমাণ চিনি ব্যবহার করি সেটা বার করব। দেখো এখানে চিনির দাম কমেছে, তাহলে এখানে চিনির দাম যদি কমে, দেখো 120 থেকে 100 হয়েছে না, তাহলে চিনির দাম কম হচ্ছে, তাহলে চিনির দাম কম হলে এখানে চিনির পরিমাণটাও কমে যাবে। তাহলে এখানে চিনির দামের সঙ্গে চিনির পরিমাণ কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এখানে আমি কী লিখব, যে এখানে চিনির দামের সঙ্গে চিনির পরিমাণ সরল সম্পর্ক। এবার দেখো যেহেতু চিনির পরিমাণটা আমি বার করবো, তাহলে এখানে কি লিখবো, যে অতএব চিনির পরিমাণ সমান, দেখো সরল সম্পর্ক বলেছি, তাহলে সরল সম্পর্ক মানে 100-এর উপর চলে যাবে, 120টা নিচে চলে আসবে। তাহলে এখানে কি লিখবো, যে 100/120 গুণিতক 100 করবো আমি, তাহলে কি লিখবো 100, এখানে কি লিখবো একক। বুঝতে পারলে? এবার আমি কার্ডই করে দিচ্ছি, দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। এবার আমি 2-এ কেটে দিচ্ছি, 2-এ কাটলে তাহলে না 25-এ 4-এ কেটে দাও, 4×3 12 হয়ে গেল, আর 25×4 100 হয়ে গেল, সমান তাহলে কত হচ্ছে, 25×10 250 হয়ে গেল, আর নিচে 3 হয়ে গেল, এখানে একক লিখে নাও তোমরা। তাহলে এখন তাহলে ওই 100 টাকায় এই পরিমাণ আমরা চিনি কিনছি, তাহলে চিনির কতটা পরিমাণ ব্যবহার আমরা কমিয়ে দিয়েছি সেটা বার করব। তাহলে কী লিখব, যে অতএব চিনির মাসিক ব্যবহারের পরিমাণ কমাতে হবে। আচ্ছা তোমরা শতকরা লিখে দাও, তাহলে অতএব চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কমাতে হবে, এখানে লিখে দেবো শতকরা কমাতে হবে। কত হবে তাহলে, 100 থেকে বিয়োগ দিয়ে দেবো আমি, 100 বিযুক্ত 250/3, এখানে একক লিখে নেব, তাহলে সমান, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 103 300 হয়ে গেল, বিযুক্ত 250, আর লসাগু 3 হয়ে গেল একক। তাহলে কত হচ্ছে, তাহলে 300 থেকে 250 বাদ দিলে কত হচ্ছে 50/3, সমান তাহলে কত হচ্ছে 16×3 48, তাহলে 16×2=3 একক। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 13 দেখিয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। দেখো এখানে কি বলেছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে যে জল জমে বরফ হলে 10% বৃদ্ধি পায়। তাহলে কি বললাম, জল জমে বরফ, তাহলে যদি 100 একক জল হয় সেটা জমে গেলে কত হয়ে যায়, 110 একক, মানে 100 যুক্ত 10 একক, তাহলে সমান কত হচ্ছে, তাহলে 110। তাহলে 100 ঘন একক জল জমে হয়ে যায় 110 ঘন একক বরফ। বুঝতে পারলে কি বললাম, তাহলে এটা জল, এটা বরফ। এবার এখানে কি বলা আছে, এবার বলা আছে যে এই বরফ যখন জল হবে তখন শতকরা কতটা হ্রাস পাবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো 110 ঘন একক বরফ গলে জল হয় কত, 100 একক, 100 ঘন একক হয়ে যায়। তাহলে ওই 100 ঘন একক বরফ যখন জল হবে কত ঘন একক হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো,
এরপরে দেখো এখানে যেহেতু প্রশ্ন চাইছে যে বরফ গলে জল হলে শতকরা কতটা আয়তন হ্রাস পাবে সেটা বার করতে হবে। তাহলে আমি আগে বরফ লিখবো, তারপর লিখবো জল। তাহলে কী লিখবো? বরফ। এখানে কী লিখবো? এখানে ঘন একক লিখে নেবো এখানে, আর এখানে কী লিখবো? জল। এখানেও আমরা কী লিখবো? ঘন একক, ঘন একক। প্রথমে কি বলা ছিল যে 100 একক জল যখন বরফ হয় জমে 110 একক হয়ে যায়। তাহলে আমি সেই কথাটা এখানে লিখবো কি? 110 ঘন একক বরফ হয়, 100 ঘন একক জল জমে। তাহলে 100 ঘন একক বরফ যখন জল হবে কতটা হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 100 ঘন একক বরফ যখন জল হবে কতটা পরিমাণ হ্রাস পাবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো বরফের পরিমাণ কমছে, তাহলে জলের পরিমাণও কমবে। তাহলে এটা কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে কী লিখব? যে এখানে বরফের সঙ্গে জলের আয়তনের সরল সম্পর্ক। এবার দেখো যেহেতু সরল সম্পর্ক তাহলে এখানে ভগ্নাংশ তাহলে 100-এর উপর চলে যাবে, 110 নিচে চলে আসবে। তাহলে কী লিখবো? যে অতএব জলের আয়তন সমান, তাহলে কী বললাম? 100 উপর চলে যাবে, 110 নিচে চলে আসবে, যেহেতু সরল সম্পর্ক। তাহলে 100/110 গুণিতক এখানে 100 করে দিলাম, এই 100 গুণ করে দিলাম। এবার দেখো এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 110-এ 1000। তাহলে কত হলো? তাহলে 1000/11 হয়ে গেল। এবার আয়তনটা কতটা কমেছে সেটা বার করতে হবে আমাকে। তাহলে কী লিখবো? যে অতএব ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কমে হ্রাস পায়। কতটা হ্রাস পায়? তাহলে 100 বিযুক্ত ওই 1000/11 এটা বিয়োগ করে দেবো। তাহলে কী লিখবো? যে 1000/11 এটাকে বিয়োগ করে দাও। তাহলে লসাগু 11 হয়ে গেল, আর 100 সঙ্গে 11 গুণ করলে কত হয়? 1100 বিযুক্ত 1000 হয়ে গেল সমান। দেখো 1100 থেকে 1000 বাদ দিলে কত হচ্ছে? 100। তাহলে 100/11 সমান, তাহলে 11×9 = 99, 1-11। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে কত? 9.1-11 একক। এটাই হচ্ছে অ্যান্সার। 14 দেখেছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তাহলে তোমরা প্রথমে কী লিখবে? এখানে তোমাদের বইতে প্রথমে বলা আছে যে ধানের ফলন কত বলেছে? 55% বৃদ্ধি পেয়েছে, এই কথাটা বলা আছে। আমি সেটা লিখে নিচ্ছি, 55% বৃদ্ধি পেয়েছে, এটা তোমার বইতে বলা আছে। তাহলে দেখো পূর্বে ধানের ফলন কত ছিল? 3000 টাকা, সেটা আমি লিখে নেব। তাহলে কী লিখব? যে পূর্বে ধানের ফলন ছিল 3000 টাকা। এবার দেখো পূর্বে ছিল 3000 টাকা, এখন 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে 55% বৃদ্ধি পেলে তাহলে কত হবে? তাহলে কী লিখবো? যে অতএব এখন ধানের ফলন তাহলে কত হয়েছে? তাহলে ছিল 3000 টাকার, এখন বৃদ্ধি পেয়েছে, তাহলে কত? 3000 গুণিতক 55% বেড়েছে, তাহলে 55/100। এখানে টাকা লিখে নাও। এরপর কেবল আমি কাটারি করে দিচ্ছি। দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম, সমান তাহলে কত হবে? 3000 যুক্ত এটা গুণ করে নাও, 5×3 = 15, 5 হাতে 1, 5×3 = 15, 1 16, আর এখানে একটা শূন্য বসিয়ে দাও।
টাকা হয়ে গেল, সমান তাহলে কত হলো 4650 টাকা। তাহলে দেখো ধানের ফলন 55% বৃদ্ধি পাওয়াতে আগে ফলন ছিল 3000 টাকা, তাহলে এখন হয়েছে কত 4650 টাকা। এবার তোমার বইতে কি লেখা আছে দেখো, তোমার বইতে লেখা আছে আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করতো, এখন চাষের খরচ বেড়েছে 40% বলা আছে তোমার বইতে। তাহলে এই কথাটা আমি এখানে লিখে নেব। তাহলে কী লিখবো, এখন চাষের খরচ কত পার্সেন্ট বলেছে, 40% বেড়েছে, 40% বেড়েছে। এবার আগে কত খরচ হতো, তাহলে কী লিখবো যে অতএব আগে চাষের খরচ ছিল কত টাকা, 1200 টাকা ছিল। এবার এখন কত টাকা বেড়েছে, 40% বেড়েছে, তাহলে কী লিখবো যে অতএব এখন চাষের খরচ কত বলেছে, 1200 যুক্ত বেড়েছে কত 1200 গুণিতক কত পার্সেন্ট, 40%, তাহলে কত হবে, তাহলে 40/100 টাকা লিখে নেবে তোমরা। এবার আমি কার্ডই করে দিচ্ছি, দেখো এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, তাহলে কত হচ্ছে 12×4 = 48, 480 টাকা। তাহলে দেখো আগে চাষের খরচ 1200 টাকা ছিল, এখন বেড়ে হয়েছে 480 টাকা। আচ্ছা এখানে 1200 টাকা যোগ করে নাও, যুক্ত 1200 এখানে যোগ করে নাও, তাহলে এখন চাষের খরচ তাহলে কত হয়েছে 1200 আর 480, তাহলে কত হচ্ছে 1680 টাকা। দেখো আগে লাভ হতো কত আর এখন লাভ হচ্ছে কত সেটা বার করে নিতে হবে। লিখব অতএব আগে আয় হতো, আচ্ছা আগে আয় হতো কত হতো আগে আয়, দেখো আগে ফলন ছিল 3000 টাকা, খরচ হতো 1200 টাকা, তো লাভ হতো তাহলে কত, তাহলে 3000 বিযুক্ত 1200 টাকা সমান তাহলে 1800 টাকা আগে লাভ হতো। আচ্ছা এখন আয় হচ্ছে তাহলে কত, অতএব এখন আয় তাহলে কত হচ্ছে, এখন ফলন বেড়েছে 4650 টাকা, তাহলে 4650 বিযুক্ত আর খরচ হচ্ছে কত 1680 টাকা, তাহলে কী লিখবো 1680 টাকা, তাহলে বিয়োগ করে দাও 4650 আর 1680, তাহলে 0 5 আছে এখানে, 1×9 = 15, তাহলে 8 7 15 7, আর এখানে কত 1×9 তাহলে 15 হচ্ছে, 15 থেকে 6 বাদ দিলে 9, আর এখানে কত আছে 3 থেকে 1 গেলে 2, তাহলে এখন তাহলে আয় হচ্ছে কত 2970 টাকা, তাহলে কী লিখবো 2970 টাকা। তাহলে দেখো আগে লাভ হতো কত 1800 টাকা আয় হতো, এখন আয় হয়েছে কত 2970 টাকা, তাহলে এখন তাহলে আয় বেড়েছে। তাহলে তোমার বইতে কী লেখা আছে, তোমার বইতে লেখা আছে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করা হয়, তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। তাহলে এখন বাড়বে, তাহলে কী লিখবো যে অতএব, এটা রাফ করেছি আমি, অতএব এখন আয় বাড়বে, তাহলে কত হবে 2970 বিযুক্ত কত হবে এখানে 1800 হবে, 1800 টাকা সমান তাহলে কত হচ্ছে, এখানে লিখে দাও সমান, তাহলে কত হচ্ছে 2970 আর এখানে 1800 বিয়োগ করে দিলে 0 7 1 1, তাহলে এখন তাহলে 1170 টাকা আয় বাড়ছে, সমান 1170 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অ্যান্সার। 15 দেখেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে কি বলা আছে যে মোট ভোটারের 80% ভোট দিয়েছে, তাহলে দেখো যদি 100 জন ভোটার হয় তাহলে ভোট দিয়েছে কত 80 জন ভোট দিয়েছে। কি বললাম বুঝতে পারলে? এবার এখানে বলা আছে যে বিজয়ী হয়েছে মানে যে জয়লাভ করেছে সে যা ভোট টোটাল হচ্ছে 80টা ভোট, 80টার কত পেয়েছে 65% ভোট পেয়েছে। তাহলে এই বিজয়ী প্রার্থী তাহলে কতটা পরিমাণ মানে শতকরা কতটা ভোট পেয়েছে সেটা আমাদের বার করতে হবে।
কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো তোমরা প্রথমে লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এরপরে লিখো তোমরা যে মোট ভোট দিয়েছেন, তাহলে কী লিখবো? মোট ভোট দিয়েছেন আর বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে, তাহলে এখানে বিজয়ী প্রার্থীর ভোট লিখব, বিজয়ী প্রার্থীর ভোট। আচ্ছা, মোট কতজন দিয়েছে? তাহলে যে জয়লাভ করছে সে 65% ভোট পেয়েছে। তাহলে 100 জন ভোটারের মধ্যে, মানে 100 জন মোট ভোটের মধ্যে সে পেয়েছে কত? 65% ভোট পেয়েছে, মানে 65টা ভোট পেয়েছে। এবার টোটাল মোট, মানে মোট কতজন ভোট দিয়েছিল? 80 জন। তাহলে 80 জনের কতজন ভোট পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে 80 জনের কতটা ভোট পেয়েছে সেটা আমাদের বার করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে ভোট, মানে ভোট দিয়েছে 100 জন থেকে 80 জন, এখানে কমেছে, তাহলে এখানে 65 থেকে নিশ্চয়ই কম হবে বিজয়ী প্রার্থীর ভোট। তাহলে এখানে যদি কম হয় তাহলে এখানেও কম হবে। তাহলে 100 জনে যদি 65 জন ভোট দেয় তাহলে 80 জনে নিশ্চয়ই কম জন ভোট দেবে। তাহলে এখানে এটা কমেছে, এটাও তাহলে কমবে, তাহলে এটা সরল সম্পর্ক হবে। তাহলে কী লিখবে? যে অতএব মোট ভোট দেওয়ার সঙ্গে বিজয়ী প্রার্থীর ভোট সরল সম্পর্ক। এবার আমাকে বার করতে হবে বিজয়ী প্রার্থীর ভোট কত পেয়েছে বার করতে হবে। তাহলে কী লিখবো? যে অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কত হবে? তাহলে যেহেতু এটা সরল সম্পর্ক তাই 80 উপর চলে যাবে, 100 নিয়ে চলে আসবে। তাহলে কী লিখবো? যে 80/100 গুণিতক 65। এবার কাটি করে দাও, দেখো এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। এবার 5-এ কেটে দাও, 5 2 10 হয়ে গেল, 13 5 65 হয়ে গেল, 2-এ কেটে দাও, 2 4 8 হয়ে গেল, তাহলে সমান কত? 13 4 52। তাহলে মোট ভোট তাহলে কত পেয়েছে? 52টা পেয়েছে। তাহলে মোট তো 100 জন, মানে টোটাল ছিল 100 জন, 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে। এই 80 জনের মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে 65% ভোট। তাহলে দেখো, তাহলে বিজয়ী প্রার্থী তাহলে শতকরা কত পার্সেন্ট ভোট পেয়েছে? ভালো, 52% ভোট পেয়েছে। তাহলে তোমরা কি লিখবে? যে অতএব বিজয়ী প্রার্থী শতকরা ভোট পেয়েছে কত? তাহলে 52। তাহলে বিজয়ী প্রার্থী শতকরা ভোট পেয়েছে কত? 52। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।